সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো সুন্দরবন এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নাইকো দুর্নীতি নিয়ে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন, তর্ক তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে আজকে আছেন লেখক এবং কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, যিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন নিয়ে আন্দোলন করছেন। আপনাকে স্বাগত আলোচনায়। আরেকজন আছেন আমাদের রিট আবেদনকারী নাইকোর দুর্নীতি নিয়ে অধ্যাপক শামসুল আলম, বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ। আপনাকে আজকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানে যোগ দিন। আমরা প্রথমে মকসুদ ভাই আপনার কাছে যেতে চাই, যে আলোচনাটি হচ্ছে, কালকে হাইকোর্টের রায়ও দিয়েছে যে সুন্দরবনের 10 কিলোমিটার এলাকায় নতুন শিল্প কারখানা স্থাপনের অনুমোদনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট, এবং 6 মাসের মধ্যে একটা তালিকা তৈরি করতে বলেছে। অসংখ্য শিল্প কারখানা এখানে প্রস্তাবিত আছে, কাজ শুরু করেছে, জমি নিয়েছে, নদীর বালু ফেলছে, প্রায় 320টি আছে এরকম। তো এই অবস্থায় যদি আপনি বলেন, এটা পরিবেশ, শিল্প, ভূমি সচিব এবং পরিবেশ অধিদপ্তরের উপরে চিঠিটা দিয়েছে হাইকোর্ট, কেন এই অবস্থা হচ্ছে? ধন্যবাদ রুবায়েত। এটা কেন অবস্থা হয়েছে, এখন তো আপনার হাইকোর্ট এটা যেহেতু আপনার একটা অর্ডার দিয়েছে, সেই জন্য আমরা এখানে আলোচনা এটি নিয়ে করছি। কিন্তু এটা ছাড়াও আমরা নিজেরা এই গত 2-3 মাসের ভিতরে 3টা প্রেস কনফারেন্স করেছি এই বিষয়ে। আমরা এটা বলেছি যে এই এলাকাটিতে যদি শিল্প কারখানা হয়, তাহলে পরে এখানকার মানুষের জীবন বিপর্যস্ত হবে, পরিবেশ বিপর্যস্ত হবে, প্রাণী জগৎ বলে ওখানে কিছুই থাকবে না। এটা আমরা অনেকদিন থেকেই বলছি, এবং দেখা যাচ্ছে যে 320টার কথা আপনি বললেন, 150টা তো অলরেডি পরিবেশ অধিদপ্তর তারা দেখবে আসল জায়গা। হাইকোর্ট দেওয়ার কথা না, হাইকোর্ট দেওয়ার পরিবেশ অধিদপ্তর কোন হিসেবে দেয়? ঠেকাবে, তারা অনুমোদন তারা ঠেকাবে। সেই জায়গাটায় আমি আসছিলাম যে তারা কেন ঠেকায়নি, তারা ঠেকাতে পারছে না কেন? পরিবেশ অধিদপ্তরের ব্যাপারে আমরা অব্যাহতভাবে বলছি যে এটাকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখার জন্য, এটা যাতে কোনো রকমের রাজনীতি, এটা কেউ তদবির করলো। এখন পরিবেশ অধিদপ্তরে যারা এই সমস্ত অর্ডার দেন, তারা জয়েন্ট সেক্রেটারি লেভেলের, তাকে যদি কোনো সেক্রেটারি যদি বলে, তাকে যদি কোনো মন্ত্রী প্রশ্ন ফোন করে বলে যে এটা দিয়ে দেন, আমরা ঠিক আছে, এটা অসুবিধা হয় নিশ্চয়ই এমনি দেন। ভিতরে কি হয়, ভিতরে এমনি নিশ্চয়ই ছাড়পত্র না, এমনি ছাড়পত্র রানা প্লাজা সে ফায়ার সার্ভিস থেকে এই গ্রেডের ছাড়পত্র পেয়েছিল, ওই গ্রেডের ছাড়পত্র, এই গ্রেডের যেটা ধসে পড়লো, যেটা মোটেই ছাড়পত্র পাওয়ার ব্যাপার নয়। এই যে 150 টাকা যে করা হয়েছে, যে 150টা, এটা একেবারেই পেতে পারেন না। এবং আমি এটাও বলবো যে পরিবেশ অধিদপ্তরে যারা আছেন, তারা যে সবাই দুর্নীতিপরায়ণ লোক তা কিন্তু না, কিন্তু তাদের উপরে কি আছে, তার উপরে কি আছে, এরকম ভাবে হয় আর কি। এখন এটা নিয়ে আমরা গত 2 মাসে বেশ 2-3টা প্রেস কনফারেন্স করেছি, এবং অনেক কাগজে নিউজ এসেছে যে গলায় কারখানার ফাঁস, তারা বলছে গলায় কারখানা, সুন্দরবনের গলায় কারখানার একটা ফাঁস তৈরি হচ্ছে। এখন যেটা হচ্ছে জাতীয় পরিবেশ কমিটি, যেটা সেটা একেবারে বাংলাদেশের সর্বোচ্চ কমিটি, ওর উপরে আর কোনো শক্তি নেই। তার কাজটা হলো পরিবেশ রক্ষা করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা। তেমনি সেটার যিনি চেয়ারপারসন, তিনি তো প্রধানমন্ত্রী স্বয়ং, এবং অনেক 8-10 জন মন্ত্রী সেটার সদস্য। তো সুতরাং তারা যদি এই অর্ডার দেন, তারা যদি অর্ডার দেন, তখন হয় কি, যে কথাটা বলছিলেন আপনি, যে পরিবেশ অধিদপ্তরের কাজ হলো রক্ষা করা। কিন্তু আমাদের এখানে এটা খেয়াল করবেন যে যখন ডিসির হাতে যদি কোনো ক্ষমতা থাকে, ডিসি কিন্তু একটা সাংঘাতিক ক্ষমতা মানলো, তার এলাকার ভিতরে যা কিছু করার জন্য তিনি বলতে গেলে একজন ডিসি, তার উপরে আরো বহু অফিসার আছে, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি। তার ওখানে তার প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সঙ্গে ডিসি, কিন্তু সেই ডিসি তো একজন ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসার। তাকে যদি আপনি সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি কেউ যদি ফোন করে বলে, এই যে আপনি যেটা বললেন যে এটা তো আমরা যেটা আন্দোলন করছি, আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি, আমরা সরকারকে হাতে পা ধরছি। আমি পেপারে দেখতাম, আমরা তো দেখি মকসুদ ভাই, নদী গেছে, খাল গেছে, বিল গেছে, কুয়াকাটা দেখলাম, সাগরের মধ্যে সাইনবোর্ড, এই সাগর নাকি ক্রয় সূত্রে নিয়েছে। সাগর কিভাবে কি সাগরের ব্যক্তিগত সাগর হয়ে গেছে, সাগর হয়ে গেছে। তখন নদী কিছু যাওয়ার দিয়ে ফেলছেন আপনি, সব তো দিয়ে ফেলছেন, আর কি দিবেন বলেন? নদীগুলোর ভিতরে নদীগুলোর ভিতরে ক্রয় সূত্রে এই কথাটা লেখা আছে।
নদী না, পাহাড়টা ধস হলো, পাহাড় ধস হলো, সেটা নিয়ে তো আপনি দেখেন, আপনি অনেক কর্মকর্তারা যে আসবার সময় দেখে একটা পাহাড়ের মালিক হয়, টিলার মালিক হয়, সেটা তার রিসোর্ট বানাচ্ছে, রাবার বাগান বানাচ্ছে। আপনি তো আপনি তো মিডিয়া বিশ্লেষণ করেন, আপনি ছাত্রদের পড়ান মিডিয়া, আপনি কি একটা লক্ষ্য করেছেন যে পাহাড় বিক্রি হয়ে গেছে? পাহাড় তো রাষ্ট্রীয় সম্পত্তি, চট্টগ্রাম পাহাড়গুলো বিক্রি হয়ে গেছে। আমি সেদিন ওই আলোচনা সভায় বললাম যে নদীও তো বিক্রি হবে, এই নদীর মালিক অমুক, এরকম হচ্ছে। তো এখন এই যে বিষয়টি আপনার, যে সেখানে নাকি বিমানবন্দর হবে শুনেছি। আচ্ছা, তারপরে সেখানে আপনার সুন্দরবনের ভিতরে, বনের কাছে, সুন্দরবনের ভিতরে, তার সুন্দরবনের মধুটা কি মানে বলেন তো? মধু বলেই তো আপনি তো এটাই করছেন, মধু বলে। তারপরে হচ্ছে সুন্দরবনে ইয়েতে করে সাইলে গুদাম হচ্ছে, সিমেন্ট কারখানা হচ্ছে ওখানে। শুনে নেই আমরা, বলেন। আমার প্রথমে একটা সুন্দরবনের এই যে মহামান্য হাইকোর্ট যে সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে আপনার কোন স্থাপন নির্মাণ করা যাবে না বা অনুমোদন দেওয়া যাবে না, এরকম একটা নিষেধাজ্ঞা দিয়েছে, তার ইউনেস্কো অলরেডি এ ব্যাপারে তারই কমপ্লায়েন্স বলা যায় যে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে সুন্দরবনের 2/3 শেষ হয়ে গেছে, এখন 1/3 আছে, তাহলে সুন্দরবনের সীমানা কোথায়? সেই সীমানা পর্যন্ত যে কথাগুলো মকসুদ ভাই বললেন, আপনি যেসব প্রশ্নগুলো আনলেন, তাহলে আমাদের সুন্দরবনকে উদ্ধার করতে হবে। সেই সুন্দরবন উদ্ধার করতে গেলে আপনি এখন সীমানাটা, অরিজিনালি সুন্দরবনের পেরিফেরিটা কোথায়, সুন্দরবনের জুরিডিকশন ক্রমাগত কমছে, তাহলে সেই জায়গাটা এখন আমাদেরকে বের করতে হবে। এখন ইনস্টিটিউশনাল যাদের রক্ষা করার জন্য একটা প্রাতিষ্ঠানিক, রাষ্ট্র প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করেছিল, যে প্রশ্নটা অলরেডি আপনি প্রশ্ন তুলেছেন যে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের গদবাধা কিছু কথা আছে। এই সুন্দরবনে বলেন, এই এশিয়া এনার্জির যে ফুলবাড়ি কয়লা খনি ডেভেলপমেন্ট প্ল্যানের ছাড়পত্র দেওয়া বলেন, তারা 59টা শর্ত প্রতিপালন সাপেক্ষে তারা ছাড়পত্র দেয় বা দিয়েছে। এই যে কথাগুলো গদবাধা লিখে দেয়, সেইটা প্রতিপালন করার মতো সক্ষমতা আছে কিনা সেইটা তো আগে দেখতে হবে, বা প্রতিপালন করার মতো পরিবেশ আছে কিনা, প্রতিপালন করছে তার নজরদারি করার মতো কোনো ব্যবস্থা আছে কিনা, এইসব বিষয়ে আর কখনো দেখা না। এই কাগজটা শুধুমাত্র এই দপ্তর থেকে একজনের হাতে যায়, হাতে যাওয়ার পরে ওখানে কি লেখা আছে এটা রাষ্ট্রের কোনো অথরিটি এটা দেখে না, যিনি এটা পেলেন তিনিও তার কমপ্লায়েন্স এনশিওর করার দায়িত্ব তার নেই। সুন্দরবন সেরকম একটা পরিস্থিতি ছিল, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। এবং সুন্দরবন আমরা তো কয়েকটা বিষয় তো দেখেছি, যেমন ধরেন নাইকোর কথা আজকে আপনার আলোচনা আছে। নাইকো যখন অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পরে যখন আমরা দেখলাম যে নাইকো যে ডেভেলপমেন্ট প্ল্যান বা যে ডেভেলপ করছে, যে মানে কূপ খনন করছে, যে কূপ খনন করতে যে সে ব্লো আউট হলো, তার যে প্ল্যান সেটাই অ্যাপ্রুভ না, সেটা অ্যাপ্রুভই করা হয়নি। অর্থাৎ নজরদারির যে অভাব প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি যে কথাটা বললেন, এবং সমুদ্র দিকে আমি সাইনবোর্ড দেখে এবং আমি ছবি তুলে নিয়ে আসছি, সেটা সাইনবোর্ড আমাদের নদীগুলো তো আপনি দেখবেন, নদী পার দিয়ে দেখবেন যে এই জমির মালিক অমুক। তো এখানে আর জমি যে সেখানে কি বেচাকেনা হয়েছে, বিপুল পরিমাণের জমি বেচা হয়েছে, এটা আমরা অনবরত আমরা বলছি, এবং ওখানে ব্যক্তি মালিকানা হয়ে গেছে গিয়ে সব, কার কাছ থেকে কিনেছে, কোথায় দলিলপত্র, কোথায় কি, তার কোনো রকমের ঠিক নেই। এবং এখানে নজরদারির কোনো লেশমাত্র রকমের সরকারের জমি, এগুলো তো সব সরকারি জমি, সরকারি জমি, তার কাছ থেকে লিজ নিচ্ছে 100 বছরের জন্য। স্কুলের যদি পেরিফেরিতে যান, সমস্ত জায়গায় দোকানপাট হয়ে গেছে, স্কুলে খুঁজে পাওয়া যায় না। স্কুল টিনে একটা স্কুলের খেলার মাঠ দখল হয়ে গেছে, স্কুলের পেরিফেরি দখল হয়ে গেছে, স্কুলের ওয়াল গেছে, দোকান তৈরি হয়ে গেছে, সেই দোকান এক একজনকে ইজারা দিয়ে দেওয়া হয়ে গেছে, যারা স্কুল কমিটির সদস্যরা তারা নিজেরা পেছনের দিক দিয়ে টাকা নিয়েছে, প্লাস সামনে টাকা নিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি ভয়ঙ্কর দুর্নীতি অপশাসন হচ্ছে ভূমি নিয়ে, এবং যে মামলা হয় তার 80% মামলা কিন্তু জমি নিয়ে, ভূমি নিয়ে। এটা শুধু দুর্নীতির একটা আখড়াই। তার কারণটা হলো এই যে আমাদের মানুষ বেশি, জমি কম, সেই জন্য জমির ব্যাপারে একটাই থাকতে পারে। আর একটা হলো যে যেটা আমরা মানে ব্যক্তিগতভাবে আমি কিছুটা গবেষণার মতন করে দেখেছি, সেটা হলো
যে দশকে আপনার এই 80-র দশকে জমির দাম কম ছিল, অনেকেই জমি কিনে নিয়েছেন সেখানে, এবং কিনেছেন হয়তো 5 বিঘা, সেখানে 40-50 বিঘা দখল করে ফেলেছে। কিন্তু এখন যেখানে সুন্দরবনের আশেপাশের যে সমস্ত স্থাপনাগুলির কথা আমরা পত্রপত্রিকা দেখেই তো আমরা ওগুলো প্রতিবাদ করি, আমরা যেটা বললেন যে আমরা পরিবেশ থেকে করছি, সুন্দরবন রক্ষা আছে এবং আরো অন্যান্য সংগঠনও আছে। এই জিনিসের ভিতরে সরকারের যারা কর্মকর্তা তারা কোনো রকমের আমাদের কথা কি কোনো জন্য গাড়ি করে না। আর একটা জিনিস হলো যে আমাদের সম্বন্ধে অনেক আপত্তিকর কথাও বলে, যেটা আন্দোলন করেন, আন্দোলন করে বলে যে বৈজ্ঞানিক জ্ঞান নাই, অভাব নাই। তো বৈজ্ঞানিক জ্ঞান নাই, কিন্তু সেদিন যে পৃথিবীর যে বড় বড় বৈজ্ঞানিক জ্ঞান যাদের আছে তাদের যে অবজারভেশনগুলি, সেই অবজারভেশনগুলি যে কতগুলো বই দেখেছেন যে জমা দিয়েছি, সেটা প্রধানমন্ত্রী যিনি কোঅর্ডিনেট করবেন, যিনি আবুল কালাম আজাদ সাহেব, তার কাছে আমরা দিয়েছি। তিনি এবং বলেছি আমি ওদিন ওটা দিতে গিয়ে, এটা শামসুল ভাই বলেন সেটা করবার আগে বুঝবার ক্ষমতা কি সব আমলাদের আছে? সেটা দিয়েছি আমরা, দেখা সে ফিল করে কিনা, সেটা পরিবেশের প্রতি তার সংবেদনশীলতা আছে কিনা, আর এটা করবার জন্য যে জ্ঞানটা দরকার সেই দক্ষতা এবং যোগ্যতা আদৌ আছে। সেইটা যে আপনি যেটা বললেন, আপনি একটা শব্দ ব্যবহার করলেন সংবেদনশীলতা, এটা তো একটা আক্কেলের কথা। আমি চাকরি করলে, আমি কাজ করলেও বেতন পাবো, না করলে বেতন পাবো, কিন্তু আমার একটা আক্কেলের কথা যে আমার এই স্বাক্ষরটার ফলে একটা জাতির শত শত বছরের ক্ষতি হয়ে যেতে পারে। একটা আর ওইখানকার যখন স্থানীয় লোকদেরকে বুঝিয়েছে, আমরা জিজ্ঞাসা করেছি, বুঝিয়েছে যে তোমরা এখানে শিল্প কারখানা হলে তোমাদের এখানে চাকরি পাবে। চাকরি এমন একটা জিনিস, চাকরি 2 বছর করার পর যদি তাকে বরখাস্ত করে নাকি, নাও থাকতে পারে, কিন্তু শত শত সব লোক কিন্তু বুঝেন। আমি পরশুদিন কিন্তু বাগেরহাট থেকে আসলাম, আমাদের গাড়ি চালাচ্ছিল, তাকে জিজ্ঞেস করলাম টিআইবি একটা প্রোগ্রামে, সে বলছে যে সুন্দরবন না থাকলে কি হয় বলেন তো, বলছে যে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস কত কিছু থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে। ওই সংবেদনশীলতা সাধারণ লোকদের মধ্যে আছে। কিন্তু যেখানে আমি পত্রিকা দেখেছি যে বিমানবন্দরে কত ক্ষতি হবে, মিল ফ্যাক্টরি করছে, তারপরে জমির পর সিমেন্ট কারখানা, সেটাও একটা বিরাট রকম পরিবেশের ইয়ে করবে। তো এই সমস্ত ব্যাপারের ভিতরে আপনি যেটা বললেন সংবেদনশীলতা, সংবেদনশীলতার সঙ্গে আপনার চাকরির যে শর্ত, সেই চাকরির শর্তের কোনো সম্পর্ক নেই। এটা আমার বিবেক কি বলে, আমি যে কাজটা করে যাচ্ছি আমার পরবর্তী জেনারেশনের পরে জেনারেশনের কি ক্ষতি হতে পারে, আমি তো চলে যাবো, আজকে তো এখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেবে। কিন্তু যে কথাটা বললাম যে এর মূল কারণটা হলো দুর্নীতি এবং রাজ্যসভা যদি বলেন যে সুন্দরবন দুর্নীতি এবং ঢাকার জরুরি যে ব্যাপারটা, সেইটা যদি একটু বলেন। অনেকবার তো বলেছেন কেন জরুরি, আসলে মানুষ কেন বুঝতে পারছে? সুন্দরবন সুরক্ষা আমাদেরকে দেয়, এ ব্যাপারে এটা বিশ্ব সার্বজনীন সত্যি কথা। এখন সুন্দরবনকে আমাদের সুরক্ষা দিতে হবে, এটা আমাদেরকে অস্তিত্বের লড়াই। এই সুন্দরবন না থাকলে আমরা থাকবো না, সুতরাং আমাদেরকে বাঁচতে হলে সুন্দরবনকে বাঁচায় রাখতে হবে। সেই সুন্দরবন 2/3 শেষ হয়ে গেছে, 1/3 আছে 10 কিলোমিটার। আমি এখন মকসুদ ভাইকে বলবো যে আপনি এখন একটা নাগরিক কমিটি গঠন করেন, তাদেরকে নিয়ে ইনভেস্টিগেশনে যান, সুন্দরবনের আদি যে এরিয়া, সেই এরিয়া পুনরুদ্ধারের জন্য আন্দোলন শুরু করেন, এবং সেই এরিয়া থেকে 10 কিলোমিটার দূরে সুন্দর এই যে আদালতের যে নিষেধাজ্ঞা, ওই এরিয়া থেকে 10 কিলোমিটার দূরে হতে পারে, তাহলে আরো অফকোর্স তার মধ্যে থেকে যা আছে সব উচ্ছেদের জন্য আন্দোলন শুরু করতে হবে। সেখানে ঘর বাড়ি থাকলে উচ্ছেদ হবে। রানা প্লাজা যদি ভেঙে ফেলতে পারি আমরা, রামস ভবন যদি রাম প্লাজা ভেঙে যায়, রাম ভবন আমরা ভেঙে ফেলি। একজন ভারতীয় দার্শনিক বলেছিলেন যে আমরা প্রকৃতি এবং পৃথিবীকে ওয়েটিং রুমের মতো ব্যবহার করি। যে দেখবেন যে রেল স্টেশনে যে থাকে অপেক্ষাগার যেখানে থাকে, মানুষ এনে পানের পিক ফেলে, ময়লা ফেলে, তো বলছে কেন এরকম করো? বলছে এটা তো আমি 10 মিনিট অপেক্ষা করবো, ট্রেন আসলে তো আমি চলে যাবো। তো পৃথিবীকে ওয়েটিং রুমের মতো যেন আমরা ব্যবহার করি, আপনার ভারতীয় পরবর্তী প্রজন্মের কাছে যেরকম ভাবে পেয়েছি সেরকম ভাবে রাখা কিন্তু আমার দায়িত্ব। এটা ভারতের দার্শনিক কথা বললেন তো আপনি, তো ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত ব্যক্তি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হেভি ইন্ডাস্ট্রির ব্যাপারে, কিন্তু এটা জওহরলাল নেহরুর সঙ্গে তারই, জওহরলাল নেহরু মডার্ন মানুষ, তিনি হেভি ইন্ডাস্ট্রি সারা ভারতের উন্নতি হবে না। কিন্তু সবসময় মহাত্মা গান্ধী কিন্তু ছোট ক্ষুদ্র শিল্প, যে শিল্প পরিবেশ দূষণ করে না, গান্ধীজি কিন্তু সবসময় আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা যে ইস্যুতে পরে কথা বলবো নাইকোর দুর্নীতি নিয়ে। কানাডার আদালতের পর এবার বাংলাদেশের আদালতে প্রমাণিত হলো কানাডীয় কোম্পানি নাইকোর দুর্নীতি। এই বিষয়ে আমাদের সঙ্গে আছেন আইনজীবী ব্যারিস্টার তানজিব আলম। জি ব্যারিস্টার তানজিব, আপনি যদি বলেন নাইকোর দুর্নীতি নিয়ে আমরা এই অংশে কথা বলতে যাচ্ছিলাম।
আমি নাইকোর দুর্নীতি নিয়ে কি আর কথা বলবো, আমার মক্কেল তো আপনার সাথেই আছে। না আছে, তবু আপনার থেকে একটু শুনে আপনার মক্কেলের থেকে কথা শুনবো আর কি, আইনজীবী হিসেবে যদি আপনি বলেন। আচ্ছা, এই মামলাতে প্রফেসর শামসুল আলম সাহেব যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে 2003 সালে এবং 2005 সালে নাইকোর সাথে বাংলাদেশ সরকার বাপেক্স এবং পেট্রো বাংলার মাধ্যমে দুইটা এগ্রিমেন্ট সাইন করেছে। জি, 2003 সালে যে এগ্রিমেন্টটা করেছিল সেটা ছিল তথাকথিত জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, এবং 2005 সালে যে এগ্রিমেন্টটা সাইন করেছে সেটা হচ্ছে ওই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের অধীনে ছাতক ইস্ট এবং ফেনী দুটো গ্যাস ক্ষেত্র নাইকোর কাছে দিয়ে দেওয়া হয় এক্সপ্লোরেশনের জন্য। নাইকো ছাতকে যখন গ্যাস এক্সপ্লোরেশনের জন্য গেল তখন দুটো সাকসেসিভ ব্লো আউট করেছে, মানে হচ্ছে বিস্ফোরণ ঘটিয়েছে, এবং এর ফলে বাংলাদেশ সরকারের কিংবা বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। এবং ফেনী গ্যাস ক্ষেত্র থেকে তারা গ্যাস উত্তোলন করে সরকারের কাছে 2005 সালের এগ্রিমেন্টের মাধ্যমে বিক্রি করেছে গ্যাসগুলো। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা একদিকে ক্ষতি করেছে, কিন্তু ক্ষতিপূরণের কোনো খবর নাই। কিন্তু ফেনী গ্যাস কেন্দ্র থেকে গ্যাস কেনার জন্য বিক্রি করার জন্য ওরা খুব ব্যস্ত হয়ে পড়েছে, এবং সরকার তাদেরকে ওই গ্যাস ক্ষেত্র থেকে টাকা দেওয়া শুরু করেছে। তখন এই প্রেক্ষিতে দুর্নীতি, ওদের যে দুর্নীতিরা সেই বিষয়টা সামনে চলে আসে। আপনারা জানেন জেলা পক্ষ থেকে এর আগে একটা মামলা হয়েছিল, ওই মামলা ওই সময় তারা যে দুর্নীতিগুলা করেছিল সেগুলো প্রমাণ আমাদের হাতে ছিল না, সেজন্য কোর্ট বলেছে এখানে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে যখন নাইকোর এই দুর্নীতির বিষয়টা কানাডীয় সরকার এক্সামিন করলেন এবং ইনভেস্টিগেট করলেন, তখন দেখা গেল যে হ্যাঁ তারা আসলে দুর্নীতি করেছে, এবং নাইকো কানাডার কোর্টে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ তারা দুর্নীতি করেছে এই জেভি এবং গ্যাস পারচেজ এগ্রিমেন্ট করার সময়। এখন দুর্নীতি ওরা আসলে কানাডান কোর্টে কি বলেছে, কানাডার কোর্টে ওরা বলেছে যে তৎকালীন যে প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন তাকে টাকা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, এবং গিয়াসউদ্দিন আল মামুন তাকে টাকা দিয়েছেন সেলিম ভুঁইয়া নামক বাংলাদেশি এক নাগরিকের মাধ্যমে, এবং এই সব অপকর্মগুলো নাইকো সংগঠিত করেছিল কাসেম শরীফ নামে আরেকজন বাংলাদেশি আমেরিকান নাগরিকের মাধ্যমে। এবং বিভিন্ন চ্যানেলে তারা যে টাকাটা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে সেই অ্যাকাউন্ট গুলো সব ট্রেস করেছে এফবিআই এবং কানাডিয়ান মাউন্ট পুলিশ, রয়্যাল মাউন্ট পুলিশ বলে, আরসিএম বলে ওদেরকে। তো তারা যখন এই সবগুলো প্রমাণ হাজির করলো কানাডাতে নাইকোর বিরুদ্ধে কানাডিয়ান আদালতে, তখন ওরা ওটা স্বীকার করতে বাধ্য হলো, না হলে তাদের জেল হওয়ার সম্ভাবনা ছিল। ওরা শেষ পর্যন্ত ওখানে স্বীকার করে $9 মিলিয়ন ওরা ফাইন দিয়েছে। যখন আমরা দেখলাম যে এইখানে তো আমরা কোর্টে সবাই অস্বীকার করে বাংলাদেশ খুবই সুন্দর দেশ, এখানে কোনো দুর্নীতি হয় না এবং কোনো দুর্নীতির প্রমাণও পাওয়া যায় না, যেহেতু নাইকো নিজেরাই স্বীকার করেছে তারা দুর্নীতি করেছে এবং সেই জন্য ওরা মাফ চেয়েছে, ফাইন দিয়েছে, তার মানে তো দুর্নীতির বিষয়টা এখন আর ডিসপিউটের কোনো ইস্যু নেই। তখন আমরা কোর্টের কাছে আবার গেলাম, গিয়ে বললাম দেখেন আপনারা তো আগের দুর্নীতি খুঁজে পান নাই, কিন্তু এখন নাইকো নিজেই স্বীকার করছে সে কাকে কাকে টাকা দিয়েছে। তখন কোর্টের সামনে যখন বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল, তখন কোর্ট রায়ে তার রায়ে বললেন যে এখানে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি বাংলাদেশ পেনাল কোডে এবং সেকশন পেনাল কোডের 162 এবং 163 ধারায় এটা একটা অপরাধ, এবং দুর্নীতি দমন আইনের সেকশন 5 সাবসেকশন 2 এটার অধীনে এটা একটা অপরাধ, এবং এই যারা অপরাধী ছিল তাদের সবার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এখানে ইন দ্য মিন টাইম আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন, খালেদা জিয়া, গিয়াসউদ্দিন আল মামুন সহ ওই সময় যারা যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা অলরেডি করেছে এবং সেই মামলাটা বর্তমানে বিচারাধীন আছে। তো আমাদের কাছে মামলার বিচারের চেয়ে যেটা মোর ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে এই যে গ্যাস সম্পদ বলি, এগুলো তো আসলে বাংলাদেশের জনগণের সম্পদ। তো জনগণের সম্পদ যে ওরা এরকম ঘুষ খেয়ে বিকিয়ে দিল সেই বিষয়টা প্রতিকার হওয়া জরুরি, এবং জনগণ যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা একটা বিচার হওয়া দরকার। এই রায়ের মাধ্যমে এই দুটো বিষয় প্রতিষ্ঠিত হলো। হাইকোর্ট রায় বলেছে আপনারা জানেন যে এই দুটো গ্যাস ক্ষেত্র এখন বাংলাদেশ সরকারের কাছে ন্যস্ত হবে এবং তাদের যত সম্পদ আছে সব রাষ্ট্র অনুকূলে বাজেয়াপ্ত হবে। অনেক ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার তানজিব, এই নাইকো দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী, তিনি আমাদেরকে বক্তব্য দিলেন। আপনি যদি বলেন যে কোন প্রেক্ষাপটে আপনি সেই রিটটা করেছিলেন? আসলে প্রেক্ষাপট জি ছিল
প্রথম যে জায়গাটা আমাদের নজরে আছে সেটা হচ্ছে যে নাইকো আপনার 2000 যখন ব্লো আউট হলো তখনই তো ব্যাপারটা সামনে আসলো টাংরাটিলাতে, এবং তারপরে আমরা অনুসন্ধান করলাম, তথ্য উপাত্ত বের করলাম, তারপরে সামনাগরিক আন্দোলন শুরু হলো এটার ক্ষতিপূরণের জন্য, বিচারের জন্য, সমস্ত কিছু সেগুলো তো দেশবাসী জানা আছে এবং মিডিয়া ভয়ানকভাবে প্রচার পরিচিতি পেয়েছে। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু তখন আদালতেও যাওয়া হলো, কিন্তু তখন এখানে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু প্রমাণ করতে পারিনি। এবং মূল জায়গাটা ছিল যে প্রান্তিক গ্যাস ফিল্ড, পরিত্যক্ত গ্যাস ফিল্ড হিসেবে নাইকোকে দেওয়া হয়েছে এবং শুরু থেকেই এখানে অস্বচ্ছতার আশ্রয় নেওয়া হয়েছে। আমরা তখনই বুঝছিলাম আলাম দেখে যে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এগুলো তখনই হয় যখন অদৃশ্য লেনদেন হয়, স্বার্থ সংঘাত যুক্ত হয়। যে গ্যাস ক্ষেত্র প্রান্তিক না তাকে প্রান্তিক বলে চালানো। প্রান্তিকের ব্যাখ্যাটা কি? প্রান্তিকের ব্যাখ্যা হচ্ছে যেখানে গ্যাস তোলা শেষ হয়ে গেছে, যেটাকে অ্যাবান্ডন ডিক্লারেশন হয়ে গেছে। ওইটা নিতে চাই কারণ ওখান থেকে আর কি লাভ পেতে পারে? রেসিডিউ কিছু যদি থাকে সেটা থেকে উঠতে পারে এবং সেটা কমার্শিয়ালি ভায়াবল নয়, এবং তারপরে যদি সেটাকে কিছু তৈরি করে যারা আমরা উত্তোলন করতে চাচ্ছি, আমরা যদি কিছু গ্যাস পাই আর তারা যদি কিছু গ্যাস পাই, যারা উত্তোলন করবে তারা যদি বিক্রি করতে পারে। কিন্তু এই জায়গাটা আছে যে অ্যাবান্ডন কিন্তু তখন ঘোষিত হয়নি, তার আগেই অ্যাবান্ডন ঘোষণা করে তারা তিনি বলতেছেন যে এটা অ্যাবান্ডন। এখন সেখানে প্রসিডিওর নাম করে একটা পদ্ধতি তৈরি করা হলো, 3 জন সচিব কমিটি করা হলো। তারা বলল যে অলরেডি যে চুক্তি মানে প্রথম যখন সেটা ছিল একটা ফ্রেমওয়ার্কের আওতায়, ডিসিশনের আওতায়, এটা ইন্ডাস্ট্রি মানে আপনার এটাকে বলা যেতে পারে কি বলে অনুসন্ধান করার ব্যাপারটা ছিল, একটা রিপোর্ট করা, ইভ্যালুয়েশন রিপোর্ট। সেই সব রিপোর্টে তারা বলছে যে এখানে এই পরিমাণ গ্যাস আছে, এই পরিমাণ গ্যাস আছে, এই পরিমাণ গ্যাস আছে, এরকম একটা পরিমাণ বলে তারা বলতে চাচ্ছে যে এটা অ্যাবান্ডেন্ট। একটা প্রস্তাব আসলো, কিন্তু সেই প্রস্তাবের অ্যাবান্ডেন্ট বলার কারিগরি কোনো মানদণ্ড ছিল না। এইসব জায়গাগুলো যখন আসলো, এইবার আপনি আসি বাস্তব অবস্থায় ছাতক গ্যাস ফিল্ড। সেই ছাতক গ্যাস ফিল্ডে দেখা যাচ্ছে ছাতক ইস্ট এবং ছাতক ওয়েস্ট দুটো ডিফারেন্ট গ্যাস ফিল্ড, দুটো ডিফারেন্ট স্ট্রাকচার এবং দুটো ডিফারেন্ট ক্ষেত্র হবে। এখন ছাতক ওয়েস্টে তখন ছিল 474 বিসিএফ গ্যাস মজুদ ছিল, উত্তোলনযোগ্য সেখানে বলা হচ্ছিল যে 268 বিসিএফ। সেখান থেকে 25 বিসিএফ গ্যাস তোলার পরে আলটিমেটলি পানি আসার কারণে সেটা বন্ধ রাখা হয় উত্তোলন। এটাকে তো উত্তোলন যদি শুরু করা যায় আবার, তাহলে তো সেই 268 বিসিএফ অর্থাৎ অলমোস্ট সেখানে পুরা গ্যাস মজুদ রয়ে গেছে, তাহলে সেইটাই তোলার কথা, সেইটাই তুলতে হবে যদি তোলা যায়। আর না তোলা গেলে তো পানি উঠলে তা তোলা যাবে না। তো তারা যখন তোলা শুরু করলো তখন তো সেটাকে রিডান্ডেন্ট গ্যাস ক্ষেত্র বলা যায় না, সেটাকে তো প্রান্তিক গ্যাস ক্ষেত্র বলা যায় না, সেটাকে তো পরিত্যক্ত গ্যাস ফিল্ড বলা যায় না। এখানেই আসলো কনফ্লিক্ট 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পিএসসির আওতায় নাইকো ডিসকোয়ালিফাইড কন্ট্রাক্টর হিসেবে বিবেচিত হয়েছিল, তাহলে সেই ডিসকোয়ালিফাইড কন্ট্রাক্টরকে পিএসসির আওতায় তাকে কাজ দেওয়া গেল না, সে যোগ্য না, কারিগরি এবং ফিনান্সিয়ালি সব দিক বিবেচনায় সে যোগ্য না, তাহলে তাকে এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের নাম দিয়ে তাকে আনসলিসিটেড ওয়েতে এই গ্যাস ফিল্ড দিয়ে দেওয়া, এইটা আইনের একটা ব্যত্যয় ঘটানো হলো। সেটাও ছিল আমাদের প্রশ্ন, অভিযোগের বিষয়টি। সবচেয়ে বড় যে জায়গাটা আমরা পয়েন্ট আউট করলাম যে ছাতক ইস্ট এটা ভার্জিন গ্যাস ফিল্ড, এটা ডেভেলপমেন্ট হয়নি, সেখানে 8 পিসিএফ গ্যাস মজুদ ছিল। সেই গ্যাসটা পরিত্যক্ত বলে ছাতক ইস্ট না হলো, বললো যে এটা একটা অবিচ্ছিন্ন গ্যাস ক্ষেত্র বলে ওটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবং সেখানে যখন প্রথম চুক্তি হয়, যখন প্রথম কখন বিচার বিশ্লেষণ হয়, সেই ছাতক ইস্ট কিন্তু ছিল না। পরবর্তীতে মোশাররফ হোসেন সাহেব যখন চুক্তি হয়, তিনি নিজে এটা চুক্তিতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মোহাম্মদ। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? যে আজকে আমরা দুটো বিষয়ের কথা বলছিলাম, একটা হচ্ছে সুন্দরবনের 10 কিলোমিটার এলাকায় নতুন শিল্প কারখানা স্থাপনের অনুমোদনের পর যে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট, সেইটি নিয়ে, আর নাইকোর দুর্নীতির যে রায় এসে সেই দুটো নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছিলাম আমরা। অধ্যাপক আনু মোহাম্মদ। হ্যাঁ, দুটো বিষয় যে রায় হয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে বিভিন্ন সময়ের সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উন্নয়নের নামে এবং যে ধরনের চুক্তি করা হয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে, সেগুলো যে নিয়ম এবং আইন
ভঙ্গ করে এবং অনেক রকম দুর্নীতি এবং অনিয়মের ভিত্তিতে করা হয়েছে, তারই একটা প্রমাণ, মানে বিচার বিভাগের রায়ের মাধ্যমে তার একটা আইনি প্রমাণ প্রতিষ্ঠিত হলো। এবং আমি নিজে মনে করি আইনি প্রক্রিয়া বাংলাদেশে ঠিক মতো চলে, যদি বিচার বিভাগ ঠিক মতো কাজ করতে পারে, তাহলে আরো অনেক চুক্তি এই জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে এবং প্রাকৃতিক সম্পদ দিয়ে এই সমস্ত অনেক চুক্তি বেআইনি বলে ঘোষিত হবে। এটা সরকারের জন্য একটা বার্তা, সরকারের জন্য একটা বার্তা। এই যে নাইকো এত আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ হিসেবে কুখ্যাত হয়েছে এবং তার চুক্তি নিয়ে এত ধরনের আলোচনা হয়েছে, তারপরেও নাইকোর কাছ থেকে আমাদের ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে সরকারের নানা রকম শৈথিল্য আমরা দেখেছি। আর তারপরে যে মামলা হয়েছে, সেই মামলার মাধ্যমে যে রায়টা হলো, সেই রায় প্রমাণিত হলো যে এই চুক্তি একটা অবৈধ চুক্তি ছিল। সরকারের উচিত হবে যে নাইকোর এই বিষয়ে সমস্ত কিছু ফয়সলা করে নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করে, কারণ টাঙ্গাইল জেলায় যে গ্যাস ফিল্ডটা নষ্ট হয়েছে সেটার যে ক্ষতিপূরণ সরকার দেখাচ্ছে, প্রকৃত ক্ষতি তার চেয়ে অনেক বেশি। সেই সমস্ত ক্ষতি আদায় করে নাইকোকে সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে বিদায় করা উচিত। আর ওই সমস্ত গ্যাস ফিল্ডে যাতে বাংলাদেশের জাতীয় সংস্থা বাপেক যথাযথভাবে কাজ করতে পারে, সেটার পথ পরিষ্কার করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন জি কথা বলা মোহাম্মদ মুকসুদ ভাই যদি বলেন। আচ্ছা, সুন্দরবন বলছেন, জি প্লিজ। যে 10 কিলোমিটারের মধ্যে যে শিল্প কারখানা বাতিল করার জন্য হাইকোর্ট রায় দিয়েছে, জি, সেটাও একটা সরকারের জন্য বার্তা যে সরকার নিজে বাংলাদেশের আইন ভঙ্গ করে যে অনেক রকম কাজ করছে, তার একটা নমুনা হচ্ছে এই 10 কিলোমিটারের মধ্যে সরকারের আইনি মানে অনুমোদন দান। তো হাইকোর্টের এই রায়কে বার্তা হিসাবে নিয়ে সরকার এই শিল্প কারখানা তো বন্ধ করবে এবং একই সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে নিজেদের এই অন্যায় এবং অনিয়ম গুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করবে, এটি আমরা আশা করি। অনেক ধন্যবাদ। বলছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। মুর্শিদ ভাই যদি বলেন, যে বিদেশি বহুজাতিক কোম্পানি বাংলাদেশের মতো অনেক গরিব দেশকে কিন্তু নিঃস্ব করে দিয়েছে, তো সেইটা কিন্তু চলছে এখন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই যন্ত্রণা কিন্তু আমরা বেরোতে পারিনি, আসলে সেভাবেই চলছে। আমাদের যে কথাবার্তা হচ্ছে, আপনি বলছেন দুর্নীতি, বলছেন যে দুর্নীতি, এটা আমি বলতে চাই না, এটাকে বলে বেপরোয়া দুর্নীতি। এবং যে সমস্ত কার্যকলাপ হয়েছে এগুলোকে বলবো আমি যে অযোগ্য কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, যেটা প্রান্তিক ক্ষেত্র না তাকে প্রান্তিক বলা হয়েছে। একে বাংলা ভাষায় কি বলে, জোচ্চুরি। এর নাম জোচ্চুরি। তার মানে হলো যে যা না তাই, যেখানে ওটাকে পরিত্যক্ত বলা হচ্ছে। তা এখন যে কোম্পানির কারণে আমাদের $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। $1 বিলিয়ন ক্ষতি নেই। এই যে ট্যাংলাটিলার যখন হলো, তারপর থেকে আপনারা তো দেখেনি যে আমরা যে কত মানববন্ধন, কত মিটিং মিছিল এবং কত কিছু করেছি, তারপরে সরকার, আপনি সরকারগুলো ক্ষতি করবে না। কারণটা বোঝেন না, কারণটা তো জনগণের সাথে মানুষের জন্য, কারণটা জলাঞ্জলি দেয় কিভাবে, কারণটা বোঝেন না, কারণটা বুঝি না। আমার কান বেদন বলে না, এটা কি আসলে কি আমার পকেট যদি ভারী হয় আর রাষ্ট্র যদি দলীয় হয়ে যায়, রাষ্ট্র যদি নিঃস্ব হয়ে যায়, রাষ্ট্রের সম্পদ যদি লুটপাট হয়ে যায়, ক্ষতি কি? এখন এটি ট্যাংলাটিলারি করার পরে সরকার একটা কমিশন করেছিল এবং সেই কমিশন রিপোর্ট আমি করেছি এবং সেখানেও যে ক্ষতিপূরণ ইত্যাদি দেওয়ার যে একটা ছিল, সেটাও পর্যন্ত সরকার ইয়ে করতে পারেনি। আর এখন কোর্টের থেকে যেটা কি বলেছে, ওদের যত সম্পদ নাকি বাজেয়াপ্ত করে এটা বাংলাদেশ সরকারের সম্পদ হবে। তো এখন সম্পদের কথা যেটা বলছেন, বহু মামলায় দেখা যায় যে যখন এই যে সম্পদ ক্রোক করার কথা যেটা বলা হয়, দেখা যায় তারা খাটের ডান্ডা, তারপরে আপনার একটা ছোট ভাঙা খাট, একটা টেবিল, এরকম তাদের সম্পত্তি কি আছে সেটাও তো হিসাব নিকাশ করতে হবে। আমার দেশে এসে যখন বিদেশি কোম্পানি কাজ করছে, সে এখানে অফিস আদালত করছে, তার মেশিনপত্র ইত্যাদি বসিয়েছে, তার তো একটা হিসাব নিকাশ থাকবে আমাদের কাছে। সেটাও তো না, যেটা আমি বলেছি যে এটা এক ধরনের জোচ্চুরি। এবং যে ব্যক্তিগুলোর নাম আসছে তাদের শাস্তির ব্যাপারটা কি? ব্যক্তিগুলোর নাম আমি বলছি, এটা ওনার কাছে যাওয়ার আগে, সেটা হলো যে এর কারণটা কি, এই ধরনের আন্তর্জাতিক চুক্তি হলে যেখানে ভালো গণতন্ত্র আছে, কার্যকর গণতন্ত্র আছে, সেখানে সংসদে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। একটা লোক সংসদে এটা নিয়ে, আমরা রাস্তাঘাটে কথা বলেছি এতদিন, আমরা সাধারণ মানুষ, আমার কথা, সবার কথা, আনু মোহাম্মদের কথা, আমরা বলেছি, এরা বলে যে এরা কি জ্ঞান রাখে। কিন্তু আজকে আদালত যে দিয়েছে, আজকে যে দুটো বিষয় নিয়ে আপনি এখানে বসেছেন আমাদের নিয়ে, এই দুটো বিষয় নিয়ে গত 10-12 বছর যাবৎ অব্যাহত হবে বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, রাস্তাঘাটে
মানববন্ধন ইত্যাদি আমরা করেছি, কিন্তু সরকারের টনক নড়ে নাই। এবং এই সম্পদ এখন উচ্চতর আদালত কি বলছে যে ক্ষতিপূরণের কথা বলছে, ওদের বাজেয়াপ্ত করে এই করার কথা বলছে, এবং এদেরকে বিতাড়িত করার কথা আমরা বলেছি। এবং এরা যে সমস্ত অন্যায় কাজ করছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যে এই দেশে এজেন্ট আছে তাদের ক্ষেত্রে এই দেশে এদেরকেই তো চোর আছে, রাজনীতিবিদ এদেরকে খারাপ শব্দ ব্যবহার করতে হচ্ছে। যখন আমি চোরই বলবো কাউকে, যখন রাষ্ট্রের সম্পদ যখন আপনি অপহরণ, দালালগুলোর কি হবে? তাতে দালালগুলোর হবে আপনার কারাগার আছে না আমাদের, জি, তো সেই কারাগারেই তাদের জায়গা হওয়ার কথা। এখন আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে গণতন্ত্রের ছোট্ট বিরতি নিচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম সুন্দরবন ও নাইকোর দুর্নীতি নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, তর্ক তুলুন, প্রশ্ন করুন। আমরা একটু পরেই ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা গণতন্ত্র। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছিলাম, আমি রুবায়েত ফেরদৌস। আজকে আমরা কথা বলছি সুন্দরবন এবং নাইকোর দুর্নীতি নিয়ে। আমরা বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে শামসুল আলম যদি বলেন এই ক্ষতিপূরণের টাকা কি আমরা আদৌ পাবো কিনা। মুকসুদ ভাই যেরকম বললেন, আদায় করতে গিয়ে দেখা যায় যে কিছু নাই, আসলে সব নিয়ে ফেলে। কিভাবে আদায় করা যায় এটা? আদায়ের ব্যাপারটি প্রথমত হচ্ছে যে আমরা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, প্রাতিষ্ঠানিকভাবে নাইকোর কাছে আমরা 746 কোটি টাকা চেয়েছিলাম। এই ক্ষতিপূরণটাকে অনেক কম দেখানো হয়েছে। এটা বিভিন্ন মহল থেকে আপত্তি উঠেছিল, তেল গ্যাস রক্ষা কমিটি বলেছিল, বিভিন্ন সুধী সমাজ থেকে এটাকে খুব অল্প করে দেখানো হয়েছে, বলা হয়েছে। পরবর্তীতে এই ক্ষতিপূরণ আদায় নিয়ে যে মামলাটা হয়েছে, সেই মামলার পেছনে সরকারের কোনো এটা তদবির ছিল না, সরকার পার্সু করেনি এবং তারা এই টাকা দিতে চায়নি। তারা এক্সিডে গেছে এই ক্ষতিপূরণের দায় মুক্তি হওয়ার জন্য, এবং তাদের যে টাকা ক্ষতিপূরণের দায় না হওয়ার জন্য কোর্ট আটকে রেখেছিল সেটা অবমুক্ত করানোর জন্য সুদ সহ, এবং সেই দায় তাদের পক্ষে আসে। এবং সেই সব জায়গাতে যদি দেখেন যে তখন যিনি উকিল ছিলেন, কামাল আহমেদের প্রস্তাবটা দিছিল, ডক্টর কামাল হোসেন সাহেবকে এই মামলায় নিয়োগ করার প্রস্তাব পাশ হয়ে গিয়েছিল, এবং তার জায়গায় অন্য আরেকজনকে দেওয়া হয়েছিল, আমাদের কোন এক মাননীয় মন্ত্রীর হাজবেন্ডকে। এবং তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে যে তিনি নাইকোকে প্রমোট করেছেন, এবং তার কারণে আমরা হেরে এসছি। সেটা তার সক্ষমতার অভাবের কারণে, না তার অবহেলার কারণে, নাকি তিনি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়েছিলেন, তিনি জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন, তিনি নিজের স্বার্থ, এখানে কোন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে জড়িয়ে পড়েছিলেন কিনা, সে বিষয়টিও আজকের প্রেক্ষাপটে খতিয়ে দেখার অবকাশ আছে। যারা শুধু চুক্তি করেছে তাদেরকেই আমরা বিচার করব, আর এই চুক্তির সঙ্গে যারা যেভাবে শিথিলতা দেখায় আজকের যে জায়গায় এনেছে, আমি শামসুল আলম কেন মামলা করতে যাব? এই প্রশ্নটার তো জবাব আমি সরকারের কাছে সবার আগে চাইব। অবশ্যই, কারণ আমি যখনই সরকারের প্রতিষ্ঠানের উপরে যাদের ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি রয়ে গেছে, সেই সব ইনস্টিটিউশন থেকে যখন কোন রকম কোন পদক্ষেপ না হচ্ছে না দেখতে পাচ্ছি, এবং উল্টা আমাদেরকে তাদের টাকা পয়সা দিয়ে তাদের কাছে মাপছিয়ে নিতে হচ্ছে যে আমরা তোমাদের ক্ষতি করেছি, সুদ সহ দিতে হচ্ছে, এইরকম একটা অবস্থার মধ্যে যেখানে নিয়ে গেছে, যেখানে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান যিনি অ্যাডভোকেট আমাদের ছিলেন, তার নিয়োগ অলরেডি দেওয়া হয়ে গেছে প্রস্তাব, তার জায়গায় বাদ দিয়ে এরকম একজন লোক দিয়ে যার কোনো প্রোফাইল নেই, যে হেরে আসছে এবং সেই হারার যেসব ক্রিয়া প্রতিক্রিয়া, আমার কাছে যেসব তথ্য আছে প্রয়োজন হলে আমি পরবর্তীতে তুলে ধরবো। বিচারের প্রশ্ন যদি আসে, আপনি আদায় করার বিচারের প্রশ্ন, দুটো প্রশ্ন তো আজকে জড়িত, আদালত তো দুটো প্রশ্নই বলেছে। তা আদায়ের প্রশ্ন আমরা এরকম শিথিলতার অলরেডি প্রমাণ পেয়ে গেছি, সেই 750 কোটি টাকা আদায় করতে পারিনি। তবে সরকার এখন বর্তমানে যে অবস্থায় আছে, সে 117 কোটি টাকা, 17 কোটি ডলার, অর্থাৎ $1.17 বিলিয়ন ক্ষতিপূরণ এস্টিমেট করেছে, এবং সেটা দাবি করেছে, এবং সেটা আদায়ের জন্য এক্সিডে গেছে। আশা করি এই অবস্থান থেকে আমাদেরকে যে গণ দাবি উঠেছে এবং আদালতের রায় যে অবস্থায় আছে, তাতে করে নাইকোকে ক্ষতিপূরণ না দিয়ে আমাদের এখান থেকে পার পাওয়া অক্সিডেন্টালের মতো সম্ভব হবে বলে মনে করি না। এখন এই আমাদের এই অনুষ্ঠানের নাম তো আপনি বলছেন যে গণতন্ত্র, জনগণের সম্পদ লুটপাট হবে, আর গণতন্ত্র মধ্যে যারা দেশ শাসন করার জন্য নির্বাচিত হয়েছেন তারা সেটা দেখবেন না। এটা খুবই উপযুক্ত শিরোনাম আমি দেখছি আপনাদের এটার ভিতরে। এই ঘটনাগুলোর ভিতরে একজন দুজন, তার 5জন লোক জড়িত নয়, সেখানে শত শত কোটি টাকার ব্যাপার,
সেইখানে তো রাঘব বোয়ালের নাম কিন্তু রাঘব বোয়ালের নাম হবে, এরা কি জেলে যাবে, বিচার কি হবে? এদের তো জায়গাটা জেলেই থাকার কথা, জেলের বাইরে থাকার কথা না, কিন্তু এখনো পর্যন্ত তারা কেউ জেলে নাই নাকি। আর যেটা শামসুল আলম ভাই যেটা বললেন যে এইসব বিষয় নিয়ে আমরা রাস্তাঘাটে মানববন্ধন করতে যাবো কেন, এবং সেটা ফিল করে তারপরে আমরা কোর্টে যাবো কেন? আমরা সাধারণ নাগরিক, আমাদের এই ঝামেলার ভিতরে গিয়ে দরকারটা কি? রাষ্ট্রই তো ট্যাক্স দিচ্ছি এদেরকে, এইসব ট্যাক্সের এগেনস্টে বেতন নিচ্ছে, খাচ্ছে, তাদের গোষ্ঠী, তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা সবার ভরণ পোষণ রাষ্ট্র দিচ্ছে সেই টাকা দিয়ে। হয় তাদের দায়বদ্ধতার জায়গায় তাদের কাজকর্ম আমাদের স্বার্থ হানি করছে, আমাদের স্বার্থ সংরক্ষণের পরিবর্তে তারাই আমাদের স্বার্থ তসরুপ করছে। কিরকম একটা অবস্থা চিন্তা করেন আপনার রাষ্ট্রে, যে তার কাজ হচ্ছে এগুলো তদারক করা, সেটা না পরিবেশ অধিদপ্তর, পরিবেশ রক্ষা করা, আমাদের ট্যাক্সে টাকা তার চলে, আর সে হচ্ছে এখানে ছাড়পত্র দিচ্ছে কারখানা করার জন্য, এবং এই হিসাব তো কথা বলছেন। এই যে 69 যে ইয়েটা, মানে 59 যে ধারা আছে বা ইয়ে আছে, যে এইগুলি আপনাকে পূরণ করতে হবে, যেগুলি পূরণ করার পরেই না পেতে পারে, এই পূরণটা কোনো ধার ধারছে না তো। আর তারপরে এই জিনিসের জন্য কেউ না কেউ সরকারের দিক থেকে যদি বুঝতাম যে আমাদের সংসদের একজন দুজন সংসদ সদস্য দাঁড়িয়ে এই কাজগুলো তো একজন সংসদ সদস্য, যেটা আপনি জনতন্ত্র আর গণতন্ত্র আমাদের এটা নাকি, তো সংসদ যদি আপনার কার্যকর থাকে, গণতন্ত্র যদি কার্যকর হয়, তাহলে এরপর তো সংসদ সদস্য এক দলের না হোক আরেক দলে কেউ কথা চলবে নাকি। এখানে রুবায়েত ফেরদৌস আর শামসুল আলম আর সৈয়দ আহমদ মকসুদ, এখানে আমরা হলাম সাধারণ নাগরিক, আমাদের তো অন্য কাজকর্ম আছে, আমাদের সংসার আছে, ভরণ পোষণের ব্যাপার আছে, জীবন জীবিকার ব্যাপার আছে, আমরা সেই সব বাদ দিয়ে আমাদেরকে মানে দেয় যে এই কাজগুলো করার জন্য ওনাকে ফি দিয়েছে নাকি কেউ, যে এই মামলা করার জন্য শামসুল আলম রাষ্ট্র, তার তো টাকা পাওয়া উচিত, যে এই সমস্ত মামলা খরচ এবং ওনার যে ভাতা টাতা কোর্টের দৌড়াদৌড়ি করা, আইনজীবীর টাকা দেওয়া, তো এগুলো তো সেটা এগুলি কথাগুলো এমনি বলছি আক্ষেপের জন্য, আক্ষেপ করে বলছি আমি, এগুলো কথাগুলো সকলে কোন পর্যায়ে চলে গেলে আপনি করেন তো মিডিয়া বিশ্লেষণ করেন। এখন কবে দেখেছেন যে সংসদে আপনার এই নিয়ে যখন আপনার টমেটো ল হলো, টমেটো হওয়ার পরে আমরা প্রেস ক্লাবের সঙ্গে দাঁড়াই গেলাম কয়েকজন, তারপরে ওখানে মিটিং হলো এর মধ্যে গেলাম, কিন্তু পার্লামেন্টের কোন সদস্যটা আপনার এই পর্যন্ত। মুকসিদ ভাই, আমরা আপনার কাছে আসবো, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুলতানা কামাল আপা। আপনি যদি বলেন, আজকে আমরা যে সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে নতুন শিল্প কারখানা স্থাপনের অনুমোদনের উপর যে নিষেধাজ্ঞা হাইকোর্ট দিয়েছে সেটা নিয়ে কথা বলছিলাম, এবং নাইকোর দুর্নীতি নিয়ে যে হাইকোর্টের রায় সেটা নিয়ে কথা বলছিলাম, এই দুটো বিষয়ে যদি আপনি মন্তব্য করেন সুলতানা কামাল, মানবাধিকার নেত্রী। হ্যাঁ, প্রথম মন্তব্য তো বলতেই পারি যে আমাদের জন্য অবশ্যই সুসংবাদ, কিন্তু আংশিক সুসংবাদ আর কি, যে 10 কিলোমিটারের মধ্যে কোন রকম শিল্প উদ্যোগ থাকতে পারবে না, এবং সেটা তালিকাও দেওয়া হয়েছে যে কোন কোন শিল্প উদ্যোগকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর, সুন্দরবন বাঁচাবার একটা প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি। তবে আমরা এখন পর্যন্ত উদ্বিগ্ন আছি, কারণ এটা রামপালের ব্যাপারে এটার কোনো প্রভাব থাকবে কিনা সেটা দেখতে হবে, এবং আমরা আশা করবো যে রামপালের ব্যাপারেও যে সমস্ত উদ্যোগ করছে সেগুলি সমর্থনে আরো এখন আমরা শক্তিশালী কিছু জোগাড় করতে পারবো। আর নাইকোর দুর্নীতির ব্যাপারে তো বোঝাই যাচ্ছে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, একসময় যে একেবারে দায়বদ্ধহীন ভাবে কোন রকম জবাবদিহিতার পরোয়া না করে এই সমস্ত কর্মকাণ্ড যে হয়েছে, যদি আজকে আদালত থেকে এটার জবাবদিহিতা চাওয়া হয়, তাহলে আমরা আশা করবো যে পরবর্তী সময় এই ধরনের ঘটনার সংখ্যা কমে আসতে পারে, কারণ নিশ্চয়ই একটু চিন্তায় থাকবে মানুষ যারা এটার সঙ্গে যুক্ত থাকে যে এটার জন্য জবাবদিহি করতে হয়, কারণ জবাবদিহিতার অভাবের জন্যই কিন্তু একের পর এক দুর্নীতি ঘটে যাচ্ছে আমাদের দেশে। জি, অনেক ধন্যবাদ। বলছিলেন মানবাধিকার আন্দোলনের নেত্রী সুলতানা কামাল। একটা কথা ভুলে যাওয়ার আগে আমি বলি, সেটা হলো যে যেদিন ইউনেস্কোর 41তম বসলো, অধিবেশন বসলো এই ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে, অন্যান্য দেশের ব্যাপার নিয়ে বসলো, আমাদেরটা নিয়ে বসলো, ঠিক ওই দিনই আমরাও এখানে আমরা প্রেস কনফারেন্স করলাম একটা, তো সেইখানে ঠিক সেই দিনই আপনি পেপারের মধ্যে দেখেছেন খুব বড় করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা দিল যে ইউনেস্কো আর কোনো আপত্তি নাই তাদের, নাকি একটা এই জিনিসটা যখন আলোচনা চলছে, যখন আলোচনা চলছে সেই সময় তো 2-4-5টা দিন অপেক্ষা তো করবে নাকি, তো সেই সময় আমাদের রাষ্ট্রের দিক থেকে যখন মিথ্যাচার করা হয়, এটা তো কত বড় বেদনাদায়ক। এবং এইটাতে আমি অর্থ হয়ে গেলাম যে কর্মকর্তা এই কাজটা করেছেন, যে একটা প্রেস দিয়ে দিলেন যে ইউনেস্কো
এবং তারপরের দিন সেদিন আমি নিজে অপমানিত হয়েছে জানেন। আমি রাস্তায় বেরিয়েছি, আপনার ইউনিভার্সিটির দিক দিয়ে যাচ্ছিলাম, তো সেইখানে ওই দোল চত্বরের কাছে কাজের ভালো দিকটা লোক এসে বললো, আপনারা তো হেরে গেলেন, আপনারা হেরে গেলেন, ওই যে দেখুন ইউনেস্কো দিয়ে দিল, এতদিন থেকে হইচই করছেন, আপনারাও না বুঝে করেছিলেন এটা। আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা যদি ইউনেস্কো বলে, এটা দেশটা তো ইউনেস্কোর না, সুন্দরবনটা ইউনেস্কোর না, সুন্দরবনটা তো আমাদের। ইউনেস্কো যদি এটা বলেও থাকে তবুও আমরা বলবো যে না, এটা আমাদের জিনিস, তো সুতরাং সুন্দরবন রক্ষা করা আমাদের দায়িত্ব। আচ্ছা সেটা তো একটা দিক। ওই এইগুলো লোকে আমাদেরকে বললো যে আপনারা 2-3 দিন বলেছে এই কথা আমাদেরকে, যে আপনারা মিথ্যাবাদী, আপনারা এটা করেছেন। পরের দিন দেখি যে অন্তত পক্ষে 6টা পত্রিকায়, আমি গোটা 20-22 পত্রিকা পড়ি, আমি 6টা পত্রিকায় মানে সম্পাদকীয় থেকে শুরু করে কমেন্টস লিখলো যে এতদিন থেকে এই সুন্দরবন নিয়ে যারা আন্দোলন করে, এটা তো কত বড় একটা আনন্দের কথা আমাদের। তার মানে আমাদের মিডিয়াও যদি, মিডিয়ার সব মিডিয়া না আমি বলছি, আমাদের অনেক মিডিয়াই আমাদের করছে, কিন্তু মিডিয়াও যদি মিটিংটা চলমান থাকা অবস্থায় 11-12টা দিন আরো অপেক্ষা করতে পারতো, সেইখানে আপনাদের দর্শক বোধ আপনাদেরকে ফোন করতে যাচ্ছেন। জি দর্শক, আপনি যদি গণতন্ত্রে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। আমি বলুন। এখানে তো ওই নাইকের দুর্নীতি মামলা বলা হচ্ছে আর কি, তো নাইকের সাথে তো বাংলাদেশের তৎকালীন সরকার ধরে করছিল, ওইটা বলা হচ্ছে না কেন? সেগুলো তো ওইটা আশা হচ্ছিল যে নাইকে আবার বিএনপির দুর্নীতি। না, ওই মন্ত্রীদের নাম তো বলা হয়েছে না, আপনার এটা কোনো দলীয় ব্যাপার নয়, এটা ব্যক্তির ব্যাপার। ব্যক্তিরা এখানে যেভাবে দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছে সেটা তো আদালতেও আসছে, কাগজপত্রও এসছে। তো দলরা যখন কোনো অপরাধ করে, দলকে তো দায়ী করা যায় না, ব্যক্তিকে দায়ী করা যায়, তো সেটা তো দায়ী হচ্ছেই। সুতরাং আমরা দলের বিষয়টি মন্ত্রীর নামটা তো বলেছেন এবং মোশাররফ সাহেব দুর্নীতি করেছেন সে প্রশ্ন আসছে না। মোশাররফ কার নাম টাম বললেন, সেই জিনিসগুলো তো নাম আসছে, সেলুন নাম করে জনৈক ভদ্রলোকের নাম এসছে, এসব জায়গায় আসছে, সব নামই আসছে। এটা শুধু এবং এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন তার দায়িত্ব পালন করবে, যেটা ওই যে ব্যারিস্টার তানভীর বলেছেন 102 ধারা অনুযায়ী। তারপরে প্যানেল কোড অর্থাৎ ফৌজদারি বিধির আওতায় তাদের বিচার, এবং সেখানে ব্যক্তি আসবে, দল আসবে না। তাহলে আমরা শেষ করবো বোধ হয়। বার্তাটা কি আজকে? না, বার্তাটা হলো এই যে আমরা যারা এই এটা জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে আমাদের রাষ্ট্রের মালিক জনগণকে বলা হয়েছে। তা আমরা হলাম যদি রাষ্ট্রের সম্পদের মালিক হয়ে থাকি, তাহলে আমাদের সেই সম্পদ যখন লুটপাট হয়ে যাবে এবং সেইগুলি তদারকের দায়িত্ব যাদেরকে আমরা দিয়েছি, সরকারকে দিয়েছি নজরদারির জন্য, সেখানে তারা যদি সেই দায়িত্ব পালন না করেন, তাহলে পরে তো সেটা কি বলবো, সেটাকে কোন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র হলো যে রাষ্ট্রে জনপ্রতিনিধিরা জনগণের স্বার্থ রক্ষা করতে পারেন না, সম্পদ রক্ষা করতে পারেন না, তারপরে তারা দুর্নীতিতে বিভিন্ন এতটাই যে দুর্নীতিতে 1 নম্বর হয়েছিলাম আমরা, এবং 1 নম্বর হতে হতেই কিন্তু এগুলো কিন্তু ওই খামাখা 1 নম্বর হয়ে নিত, এইসব যোগ হয়েছে আসলে। সেগুলো ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। গণতন্ত্রে আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত দ্বিমত ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।